আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সুপ্রিয় এইচএসসি 27 ব্যাচের শিক্ষার্থী ও সায়েন্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই। ইতিমধ্যে তোমাদের এসএসসি রেজাল্ট প্রকাশিত হয়েছে, যা আসলে মানুষের জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা বা ফার্স্ট এক্সাইটমেন্ট কাজ করে, যেটা প্রথম বোর্ড পরীক্ষায় বলা চলে। কারণ তোমরা তো জেএসসি বা সম্ভবত পিএসসি পরীক্ষাও দাওনি, তো যার কারণে এসএসসিটা ছিল কিন্তু একটা জীবনের ফার্স্ট টাইম বোর্ড এক্সাম, এবং সেখানে তোমরা সকলেই ভালো করছো, তার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন। কিন্তু এখন এই এসএসসি পরীক্ষায় উত্তীর্ণের পরে এই যে রেজাল্টটা দিয়ে দিল, এখন কিন্তু তোমরা ইন্টারমিডিয়েট অর্থাৎ কলেজ লাইফে কিন্তু চলে গিয়েছো। আর কিছুদিনের মধ্যেই তোমাদের ভর্তি কার্যক্রম কিন্তু সম্পন্ন হবে, কলেজে উঠে যাবা, ব্যাস। আমরা জানি এসএসসি পরীক্ষা শেষ হয়েছে প্রায় আরও দুই আড়াই মাস আগে। তো এসএসসি পরীক্ষা পরবর্তী সময় থেকে অনেকে পড়াশোনার প্রতি বা ইন্টারমিডিয়েট কলেজের প্রতি আর কি অতি উৎসাহী হয়ে পড়ে। তো অতি উৎসাহী হয়ে পড়ার আসলে কিছুই নেই, কারণ কলেজ লাইফ সম্পর্কে যতটা মানুষ এক্সাইটমেন্টের সাথে আর কি ভাবে যে কলেজ এই কলেজ সেই, আসলে কিন্তু তাই না। টোটাল পরিবেশটাই অন্যরকম, যা চিন্তার বাইরে। আমি মোহাম্মদ সামিউল ইসলাম, আমি কিন্তু এইচএসসি 26-এর স্টুডেন্ট। তো যার কারণে এই একটা বছর পার করেছি, যেই সমস্যার সম্মুখীন হয়েছি বা যেই ভুলগুলোর কারণে আমাকে অনেক স্ট্রাগল করা লাগছে বা এখনো লাগতেছে, সেই সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে মূলত তোমাদের জন্য এই ভিডিওটা বানানো। তো যাই হোক, তোমরা যেহেতু কলেজে উঠে গেছো বা ভর্তি হবা, উঠে তো গেছোই, ভর্তি হবা খুব শিগগিরই। তো এর ভেতরে অধিকাংশ স্টুডেন্টই বিভিন্ন কোচিং প্রতিষ্ঠানে অলমোস্ট ভর্তি হয়ে গিয়েছে। তারপরে যদি কেউ না হয়ে থাকে, তাহলে তাকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, এবং খুব সে একটা অনেক মহৎ কাজ করেছে। কারণ এই যে 3 মাস ছুটিটা পাওয়া যায়, এটাই এনজয়ের টাইম। হ্যাঁ, অনেকে বলে তুমি 1 সপ্তাহ এনজয় করো, 5 দিন 6 দিন এনজয় করো, কিন্তু আসলে বিষয়টা তা না। এই টাইম আর কখনো পাওয়া যাবে না। হ্যাঁ, তারও দরকার আছে, পড়াশোনার দরকার আছে, নেই তা না, কিন্তু একটা স্টুডেন্ট যদি এসএসসি রেজাল্টের পর থেকে পড়া শুরু করে, তার কোনো রকমের কোনো প্রকার ঘাটতি হবে না, আমি একেবারে গ্যারান্টি দিতে পারি আমার এই 1 বছরের এক্সপিরিয়েন্সের কলেজ লাইফে। তো যেটা বলছিলাম, যে আমি যেহেতু এইচএসসি 26-এর স্টুডেন্ট, আমার উপদেশ নেওয়া বা আমার কথা মতো চলার আসলে তোমরা সেরকম কোনো গুরুত্ব পাবাই না, বা আমি আসলে সেরকম উপদেশ দেওয়ার মতো কেউ নাও। কিন্তু যেই কারণে আমি ভিডিওটা বানাচ্ছি, তার একটা মাত্র উদ্দেশ্য হলো যে বিভিন্ন টিচার তোমাদেরকে এসএসসি লেভেলের স্কুলের টিচার, বাসার টিচার, কোচিংয়ের টিচার, আবার ইন্টারমিডিয়েটে ইতোমধ্যে তোমরা যেখানে ভর্তি হয়েছো সেই জায়গাকার টিচার, সবাই তোমাদের বিভিন্ন রকমের উপদেশ দিয়েছে। অনেক ভালো উপদেশ দিয়েছে, অনেক খারাপ উপদেশ দিয়েছে, খারাপ বলতে ওই খারাপ না, কিন্তু যে স্বার্থান্বেষী উপদেশ আর কি, যে আমার কাছে কোচিং করতে হবে বা আমার প্রাইভেটে পড়লে তুমি ভালো করবে, এখান থেকে এই হবে সেই হবে। কিন্তু আমি অ্যাজ এ স্টুডেন্ট, যেহেতু আমার এখানে কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, অ্যাজ এ স্টুডেন্ট আমি তোমাদেরকে কিভাবে শুরু করলে ভালো হতো, বা আমি এখন ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হলে আমি কিভাবে শুরু করতাম এই এক্সপিরিয়েন্স নিয়ে, সেটাই কিন্তু আমি শেয়ার করার জন্য আসলে ভিডিওটা বানিয়েছি। তো ইন্টারমিডিয়েট যেহেতু তোমাদের রেজাল্ট দিয়েছে, রেজাল্ট পরবর্তী তোমাদের কাজ হলো যে কোচিং বাছাই করা বা কোচিংয়ে ভর্তি হওয়া। পড়াশোনার স্টার্টিংটা আসলে আমাদের এখানে কোচিং বেসডই হয়ে গিয়েছে। কলেজে যাওয়া না যাওয়া এটা বিভিন্ন কলেজ ভেদে ভ্যারি করে, কলেজের টিচাররা নানা রকমের মন্তব্য করে, সেদিকে কথা বললে আসলে অনেক বিস্তৃত কাহিনী। কিন্তু কোচিং কোচিংয়ের যে বিষয়টা, এখানে আমি যেহেতু ইন্টারমিডিয়েট ওঠার পরে আর কি স্টুডেন্ট কিন্তু দুইটা ভাগে ভাগ হয়ে যায়। সায়েন্সের স্টুডেন্ট, বেসিক্যালি আমি সায়েন্সের কথাই বলছি, আর্টস কমার্স নিয়ে আমার অত মাথা ব্যথা নেই, তাদের জন্য তাদের সেক্টরের কোনো বড় ভাই তাদের গাইড করলে ভালো হয়, আসলে আমার কথায় তাদের কোনো উপকারে আসবে না। তো সায়েন্সের স্টুডেন্ট কিন্তু দুইটা ভাগে ভাগ হয়, একটা হচ্ছে মেডিকেল অ্যাসপারেন্ট আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট। আর ভার্সিটি কমন, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ে না হলে বা হলেও অনেকে ভার্সিটিতে এক্সাম দেয়, এটা কমন। তো মূলত মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট এই দুইটা ভাগে স্টুডেন্ট ভাগ হয়ে যায়। তো ফার্স্ট অফ অল আমি যদি মেডিকেল অ্যাসপারেন্টদের নিয়ে কথা বলি, তাদের মেইন ফোকাস বায়োলজি। এখন কথা হচ্ছে যে পড়াশোনাটা কীভাবে স্টার্ট করবো। দুটা বই, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার প্রত্যেকটা সাবজেক্টে। তো আমরা সবাই কিন্তু জানি ইতোমধ্যে যে মেডিকেলে কিন্তু কোনো ম্যাথ নেই, হায়ার ম্যাথ মেডিকেল সাবজেক্টের বাইরে। সো যারা মেডিকেল অ্যাসপারেন্ট তাদের দিয়ে শুরু করি, তারা কীভাবে পড়াশোনাটা স্টার্ট করবে। আমি নিজেও একজন মেডিকেল অ্যাসপারেন্ট, তো সেই হিসাবে বলি। সর্বপ্রথম উচিত হচ্ছে বায়োলজি এমন একটা প্রতিষ্ঠান চুজ করা যেখানে অ্যাডমিশন বেসড পড়াশোনা করায়। অর্থাৎ শুরু থেকে বায়োলজি অ্যাডমিশনে কী ধরনের প্রশ্ন আসে বা অ্যাডমিশনে কোথার থেকে প্রশ্ন আসে, অ্যাডমিশন বেসড কোচিং যেইগুলো,
কোনো ডাক্তার বা কোনো টিচারও, হ্যাঁ কলেজের টিচাররাও চাইলেই সম্ভব, কিন্তু তারা করে না, বাট অনেকেই আছে এমন। তো অ্যাডমিশন বেসড যে কোচিংগুলো সেখানে ভর্তি হওয়া উচিত বায়োলজি, যাতে করে তোমাদের বায়োলজি বেসিক কনসেপ্ট ক্লিয়ারের পাশাপাশি একেবারে ইন্টার ফার্স্ট ইয়ার থেকে অ্যাডমিশনের প্রিপারেশন শুরু হবে। এখানে একটা কথা বলে রাখি, ইন্টারের ফার্স্ট থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নেবে বলে অনেকে একেবারে মানে অতি উৎসাহী হয়ে পড়ে। ইন্টারমিডিয়েটে ওঠার সাথে সাথে মেডিকেল প্রশ্ন ব্যাংক, ভার্সিটি প্রশ্ন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, টেস্ট পেপার, বড়দের গাইড, 4-5টা লেখকের বই ইত্যাদি বহুত কিছু নিয়ে তারা মাথা ব্যথা শুরু করে। তো আসলে খুঁটিনাটি বিষয় বললে অনেক কথা, আমি শর্টে মানে একদম শর্টে আর কি বলার চেষ্টা করি। সেটা হলো যেহেতু বায়োলজি স্টার্ট করছি, বায়োলজি আসলে একটা যেহেতু মেডিকেলের প্রধান একটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সাবজেক্ট, তো সেটা আসলে একটা অ্যাডমিশন বেস্ট কোচিং থেকে প্রথম থেকে গাইড করা ভালো। দ্বিতীয়ত বায়োলজি বলে অনেকে 2-3টা লেখকের বই পড়তে অ্যাডমিশনের ক্ষেত্রে কাজে লাগে। আসলে অ্যাডমিশনে ব্যতিক্রম তথ্য আসে অন্য লেখকের বই থেকে আসে, মূলত বাজারে প্রচলিত হচ্ছে আবুল হাসান স্যারের ফার্স্ট পেপার আর গাজী আজমল স্যারের সেকেন্ড পেপার। এর পাশাপাশি আব্দুল আলিম স্যার, তারপর হচ্ছে মাজেদা ম্যাম, ডক্টর আজিবুর রহমান ইত্যাদি বিভিন্ন লেখকের বই আছে, এগুলো থেকেও প্রশ্ন আসে। কিন্তু কথা হচ্ছে একটা বই কিনে মানে যেটা আর কি বাজারে প্রচলিত আবুল হাসান আর গাজী আজমল স্যারের বইটা পড়ার পর ব্যতিক্রম তথ্যের বই কিনে বই ঘেটে তথ্য বের করার কোনো প্রয়োজনীয়তা আমি এখনো পর্যন্ত 1 বছরে পাইনি। কারণ মেডিকেলে যে ব্যতিক্রম তথ্য আসে সেটার জন্য আলাদা ব্যতিক্রম তথ্যের সিরিজ বুক আছে বিভিন্ন কোম্পানির, বিভিন্ন মেডিকেল কোচিং মানে অ্যাডমিশন প্ল্যাটফর্মের বিভিন্ন বই আছে, তা বাদে বাজারেও খুঁজলে পাওয়া যাবে। শুধুমাত্র ব্যতিক্রম তথ্যের উপরে 5-6টা লেখকের ব্যতিক্রম তথ্য সাজানো আলাদা একটা বই আছে। তো সেই বইটা কিনে নিলে আসলে এইরকম করে টাকা নষ্ট, সময় নষ্ট করে ওই প্রত্যেকটা বই ঘেটে তথ্য খুঁজে বের করে পড়ার মতো সময় মানে থাকলেও নষ্ট করা উচিত না। আর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বই দাগায় পড়া। বই দাগানোটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। বই না দাগায় পড়লে এখানে কিন্তু অনেক অসুবিধা হয়। তুমি একটা অধ্যায় অনেক বিস্তৃত বড় বড় অধ্যায় আছে এখানে, তুমি কত পড়ে মনে রাখবা? তো যে এখান থেকে প্রশ্ন আসার মতো এগুলো একবার পুরো বইটা পড়ার পরে রিভিশন টাইমে দাগানোটা অত্যন্ত হেল্পফুল। আর এখানে দাগানোর সময় চেষ্টা করবো অবশ্যই যে মেডিকেলের আসা কোয়েশ্চেনগুলো মার্ক করা কোথায়, মানে যেই দাগানোটাই এখানে ধরো বইয়ের একটা লাইন দাগানোর পরে লেখা আছে মেডিকেল এত সালে প্রশ্ন আসছে, এইভাবে দাগানো যে বইগুলো অবশ্যই সেইভাবে দাগা, মানে সেইটা ফলো করবা। কারণ দাগানো বইয়েরও পিডিএফ বা বিভিন্ন কোচিংয়ে দাগানো বইয়েরও কিন্তু অভাব নেই, তো প্রত্যেকটা মানে মানহীন দাগানো বই ওরকম দাগায় কোনো লাভ নেই। তো এইভাবে আর কি স্টার্টিংটা শুরু করতে হবে, যেহেতু একেবারে প্রথম, এবং আমি বলবো এই এখন থেকে পড়াশোনাটা স্টার্ট করতে। এর আগে যা করেছো বা যারা ভর্তি হওনি এর কোনো ব্যাপার না, এই টাইমে কিছুই হয় না, এখন থেকে পড়াটা শুরু হবে আস্তে আস্তে। এখানে আমি দুটো জিনিস বলে রাখি, একটা হচ্ছে কোচিংয়ের রেগুলারিটি মেনটেন করা যদি কোচিং করো, আর একটা অনলাইন কোর্স, সেটার বিষয়ে আমি বলছি একটু পরে। কোচিংয়ের রেগুলারিটি মেনটেন করা এটা একটা মানে খুবই কার্যকরী ইফেক্ট। এই ইন্টারমিডিয়েটে ওঠার পরে আসলে কোচিং বাঙ্ক দেওয়ার যে প্রবণতা, এটা আমরা জানি সকলে দিয়ে থাকে বা সকলে করে, এ থেকে বেরোয় আসা অনেক কষ্টকর বা আসলে হয়ে ওঠে না, কারণ ইন্টারমিডিয়েট আসলে এনজয় শুধুমাত্র পড়াশোনা নিয়ে পড়ে থাকলেও আসলে হয় না। তো কোচিং বাঙ্ক, একটা কোচিং কিন্তু সপ্তাহে 3 দিন থাকে, তো সব মিলাই দেখা গেল মাসে যদি 12টা ক্লাস হয়, অ্যাটলিস্ট 10টা ক্লাস অ্যাটেন্ড করাই লাগবে। 2টা ক্লাস তুমি বাঙ্ক দাও, কারণ ফার্স্ট টাইম ইন্টারমিডিয়েট শুরু, এখানে যে তুমি প্রত্যেক দিন ক্লাস করবে, এত ভালো স্টুডেন্ট বা এত ভালো ছাত্র, হ্যাঁ প্রথম দিকে অনেকে মানে নতুন একটা কলেজে ভর্তি হয়েছে সেইভাবে বা নতুন ইন্টারমিডিয়েট সেইভাবে অনেকেই পড়াশোনা শুরু করবে খুব সিরিয়াস, পরে কিন্তু আসলে কোনো কাজ হবে না। কারণ ইন্টারমিডিয়েট যা দেখা যায় তার থেকে মানে অত্যন্ত ক্রিটিক্যাল ওয়েতে মানুষ উপস্থাপন করে। আসলে যদি সহজ সরলভাবে এখান থেকে যে পড়াশোনা করা হয় বা সোজাসুজি ভালো গাইডেন্সের মাধ্যমে যাওয়া হয়, তাহলে কিন্তু খুব সহজে পুরো সিলেবাস কমপ্লিট করা সম্ভব। তো যেহেতু তোমরা পড়াশোনা স্টার্ট করবা, কোচিং টোচিংয়ে ভর্তি হবা, তো সেই জন্যই বলে রাখি বায়োলজির বিষয় যেটা আমি এর আগে ক্লিয়ার করে দিলাম, যে বায়োলজি আসলে অ্যাডমিশন বেসড যে কোচিংগুলো সেখান থেকে বায়োলজি পড়াটাই একেবারে বেস্ট। কোনো টিচার, কলেজের টিচাররা অবশ্যই বায়োলজি খুব ভালো পড়ায়, বেসিক কনসেপ্ট ক্লিয়ার বলতে মানে থিওরি একেবারে বোঝায়, মানে বায়োলজি সে ক্লাসের ভিতরে আবিষ্কার করার চেষ্টা করে, কিন্তু ওইটা দিয়ে তুমি বায়োলজি শিখতে পারবা কিন্তু তোমার কোনো কাজে আসবে না, কারণ তোমার টার্গেট মেডিকেলে 100টা এমসিকিউ দেখানো। বাংলাদেশের সিস্টেমটাই এরকম, কারণ কলেজের টিচাররা যেভাবে বায়োলজি পড়ায় ওইটাই হচ্ছে অরিজিনাল পড়ানোর সিস্টেম।
মানুষকে মানে স্টুডেন্টকে ওইভাবে গড়ে তোলাটা, এটাই হচ্ছে প্রকৃত পড়াশোনা। কিন্তু আমাদের দেশের সিস্টেম যেহেতু অন্যরকম, মানে কলেজে একরকম আর অ্যাডমিশন আরেক রকম। অ্যাডমিশন তো সরকার কর্তৃক পরিচালিত, তাদের নির্দেশনায় হয়, তাহলে সেইখানে আমার তো 100টা এমসিকিউ দেখানো লাগবে, সেইখানে তো আমার বায়োলজি এর যে তাত্ত্বিক আবিষ্কার, তাত্ত্বিক বিশ্লেষণ, এটা দিয়ে তো আমার কোনো কাজে আসবে না। অতএব যেহেতু মেডিকেলের অ্যাসপারেন্ট, আমরা মেডিকেলে চান্স পাওয়া লাগবে, তো সেহেতু ওই বিনা কারণে ফাও টাইম নষ্ট না করে সোজাসুজিভাবে এখন থেকে অ্যাডমিশনের প্রস্তুতি নিয়ে পড়াশোনা করাটাই ভালো। এবার কেমিস্ট্রি, কেমিস্ট্রি যে বিষয়টা আমি বলবো, কেমিস্ট্রি আসলে বোঝার একটা বিষয় আছে। সো কেমিস্ট্রি এইখানে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে অবশ্যই কোনো ওয়েল নোন কলেজ, মানে শহরের ভিতরে যার যার নিজ নিজ জেলায় সব থেকে ভালো যে কলেজ, সেই কলেজের কোনো এমন টিচার, যেই টিচারের প্রতিষ্ঠান বা কোচিং থেকে ম্যাক্সিমাম টাইম চান্স পায়, সে অ্যাডমিশন বেস প্রোগ্রাম না চালালেও তার এখানে বেসিকগুলো করেই ম্যাক্সিমাম স্টুডেন্ট মেডিকেলে চান্স পেয়েছে, এমন রেকর্ড যার আছে। প্লাস তার পড়ানোর মান খুব ভালো, স্টুডেন্টের থেকে ফিডব্যাক, বড় ভাইদের থেকে ফিডব্যাক নিয়ে যেটা বোঝা যায়, এমন একটা স্যারের কাছে পড়া উচিত। কারণ কেমিস্ট্রি যদি তুমি একেবারে জাস্ট মেডিকেল প্রশ্ন ব্যাংক বা এমসিকিউ টাইপে পড়ো তাহলে হবে না। বায়োলজি টোটালটা থিওরি, ওইখানে বোঝার কিছু নেই, বা থাকলেও সামান্য কিছু কিছু অধ্যায় বোঝার আছে, বা প্রত্যেকটাই থিওরি, থিওরি মনে রাখার কৌশল বুঝতে হয়। কিন্তু কেমিস্ট্রি কিন্তু পুরোটা থিওরি না, এখানে ম্যাথমেটিক্স আছে, তার পাশাপাশি কিন্তু বিক্রিয়া আছে, যেগুলো বোঝার বিষয়। সো এইখানে বায়োলজির মতো করে জাস্ট শুধু এমসিকিউ লেভেলে পড়লে কোনো কাজ হবে না। কারণ তোমার হয়তোবা মেডিকেলের জন্য তুমি ফুল প্রিপেয়ার্ড হবা, কিন্তু এইচএসসি বোর্ড এক্সামে তো পাশ করা লাগবে বা A+ তোলা লাগবে। তা না হলে তো আসলে মেডিকেলের প্রস্তুতি 100 কেন, 110% হয়েও কোনো লাভ হবে না। তো সেই কারণে কেমিস্ট্রি একটা টিচারের কাছে পড়া উচিত যে মেডিকেল সম্পর্কে সচেতন, অ্যাডমিশন সম্পর্কে সচেতন, এবং থিওরিতে সে অত্যন্ত পটু, অভিজ্ঞতা সম্পন্ন, এমন একটা টিচারের কাছে কেমিস্ট্রি পড়া উচিত আমি মনে করি। এছাড়াও যার যার ব্যক্তিগত ওপিনিয়ন থাকতে পারে। এরপরে ফিজিক্স, ফিজিক্স থেকেও কিন্তু মেডিকেলে বেশ ভালো একটা মানে পোর্শন আসে। তো ফিজিক্সের বিষয়টা কি, ফিজিক্সের ভালো টিচার পাওয়াটা খুবই কষ্টকর বিষয়। কারণ ফিজিক্সের মানে অনেক বেশি তাত্ত্বিক আলোচনা, তার উপরে ম্যাথমেটিক্যাল টার্ম, সূত্রের প্রতিপাদন, বিভিন্ন রকম দিয়ে, একে তো ফিজিক্স 2টা পেপার, অত্যন্ত মোটা 2টো বই, অধ্যায় 21টা। সেই ক্ষেত্রে মানে ফিজিক্সের ব্যাপারটা হলো শুধু মেডিকেল অ্যাসপারেন্ট যারা, তারা পড়বে একরকমভাবে, আর যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট তারা পড়বে আরেক রকমভাবে। মেডিকেল অ্যাসপারেন্টদের ফিজিক্স পড়া উচিত মেডিকেল গাইডলাইন অনুসারে। যে কোনো একটা টিচার, সে হোক কলেজের টিচার, মানে এখানে একটা জিনিস খেয়াল রাখতে ফিজিক্স পড়ার ক্ষেত্রে, যে তুমি ম্যাথটা কোথায় ভালো বোঝো। মেডিকেলে যদি ফিজিক্সের ডিরেক্ট ম্যাথ মানে ম্যাথমেটিক্যাল হাই টার্মের ম্যাথগুলো আসে না, তারপরে তোমার দেখা উচিত যে তুমি কোথায় ম্যাথ ভালো বোঝো। থিওরি পড়ে পারা যায়, কিন্তু তোমার এটা খুঁজে বের করতে হবে যে তুমি ম্যাথ কোথায় ভালো বোঝো। সে যেই স্যারটা তোমাকে ভালো করে সুন্দর করে ম্যাথ বোঝাতে পারবে, সেই স্যারের কাছে ফিজিক্স পড়া উচিত। এর পাশাপাশি ইংলিশ, এখান থেকে মেডিকেলে অলমোস্ট 15 কি 20 মার্ক, আমার সঠিক খেয়াল নেই, এরকম একটা মার্ক আসে ইংলিশ থেকে। তো ইংলিশের ব্যাপার আমি যেটা বলবো, ইংলিশ তোমার পড়া উচিত, মানে ইংলিশ গ্রামার আইটেম, কিছু নতুন নতুন টপিক আছে, যেমন মডিফায়ার, তার উপর মডিফায়ার, এছাড়া আরও কিছু কিছু নতুন টপিক আছে। সেই টপিকগুলো তোমার একটা টিচার হোক, টিউটোরিয়াল হোক, মানে যে কোনোভাবে বা একটা গ্রামার গাইড ফলো করে হোক, সেটা পড়ে নেওয়া উচিত। আর যেটা আমি মানে বলতে চাই, মেডিকেলে যে অ্যাডমিশন বেসড যে ইংলিশ গ্রামার ব্যাচ বা ইংলিশ কোর্স, সেইটা ফার্স্ট ইয়ারে একেবারে শুরু থেকে না হলেও কিছুদিন পর থেকে স্টার্ট করা উচিত। আর বেসিক যে ইংলিশ, মানে যেটা এইচএসসি বোর্ড সাজেশন বা বোর্ড সিলেবাসের উপরে যে ইংলিশটা পড়াই, এইটা আসলে কোনো টিচারের কাছে পড়াটা তোমার স্বাধীনতা, তুমি চাইলে তোমার সময় প্লাস অর্থ যদি থাকে তাহলে তুমি পড়তে পারো। কিন্তু তোমার কাছে এখন পর্যাপ্ত টাইম নেই, পর্যাপ্ত টাকা নেই, তুমি বিনা কারণে ইংলিশের বেসিক যে মানে বোর্ড প্রিপারেশনের যে কোচিং, ওইটা করে সারা বছর সময় নষ্ট করলে এটা আসলে কখনোই কাম্য না। কারণ ইংলিশের কোনো গ্রামার রুলস স্যাররা হাতে ধরে শেখায় না, সবাই জানে। যেমন ভয়েস, ডিগ্রি, ন্যারেশন, এগুলো কিন্তু 8-9 থেকে আমরা শিখে আসি, 8-9-10 এই ক্লাসে খুব ভালোভাবে শেখানো হয়, স্যাররা মনে করে ওইটাই পারে। তো এখানে নতুন করে কিন্তু কিছু শেখায় না।
প্রত্যেকটা কিছু স্যাররা আলোচনা করে, বাট 8-9-এ যেভাবে শেখায় ওরকমভাবে ইন্টারমিডিয়েটে আসলে স্যাররা কেয়ারই করে না। নতুন গ্রামার আইটেম একটু ভালো করে শেখায়। তো আমি এখানে বলবো অবশ্যই ইংলিশের গ্রামার ব্যাচ বা গ্রামার যেইগুলো ইসে আসে, মেডিকেলে আসে, সেইগুলো সম্পর্কে ধারণা রাখা উচিত শুরুর থেকে। আর যে এইচএসসি বোর্ডের যে সিলেবাস ফলো করে যে ইংলিশটা, যেমন বোর্ড বই, এই প্যাসেজগুলো তুমি বাসায় একটা মডেল বুক কিনে প্রত্যেক দিন একটা করে মডেল যদি সলভ করো, এবং মডেলে আটকে গেলে কলেজের টিচার হোক বা কোনো বড় ভাইয়া বা কোনো ইংলিশ টিচারের কাছে যে সমাধান করে নিলে দ্যাটস এনাফ। টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। যদি তোমার ইংলিশ করাই লাগে তাহলে ইংলিশ অবশ্যই তুমি গ্রামার ব্যাচ করবা, আর সেই গ্রামার ব্যাচে তুমি আটকে যাওয়া প্রবলেমগুলো কিন্তু দেখাতে পারছো। এই হচ্ছে অলমোস্ট মেডিকেল অ্যাসপারেন্ট যারা, তাদের শুরুটা এভাবে করা উচিত বলে আমি মনে করি। এইখানে আরেকটা মানে লাস্ট একটা কথা যেটা বলে দিই, আমার মনে করা না করায় কিচ্ছু যায় আসে না, কারণ আমি সবেমাত্র একটা স্টুডেন্ট। আমি এই কারণে ভিডিওটা বানালাম যাতে আমার যে ভুলগুলো হয়েছে, যেটা মনে হয়েছে আসলে এইভাবে শুরু করলে ভালো হতো, সেটা শেয়ার করলাম তোমাদের সাথে। কারণ এখানে বিভিন্ন বড় বড় টিচাররা আছে, তারা অত্যন্ত ভালো বোঝে, তারা খুব সবাই ভালো উপদেশ দেবে এবং সেই উপদেশের তোমরা শুনে চলবা, সেটাই আশা করি। বাট আমি যেটা বলে দিলাম যে টিচাররা যে উপদেশগুলো দেয় এর মোস্ট মানে ম্যাক্সিমাম তাদের প্রতিষ্ঠান কেন্দ্রিক। একটা বিষয় খেয়াল রাখবার, যে মোটিভেশন দিচ্ছে কোন টিচার, তার কোচিং আছে সেই কোচিংয়ে পড়ো বা পড়ানোর উদ্দেশ্যে মোটিভেশন দিচ্ছে, নাকি তোমার লাইফের অরিজিনাল। হ্যাঁ, কোচিংয়ের উদ্দেশ্যে যারা মোটিভেশন দেয় বা উপদেশ দেয় তাদেরগুলো অত্যন্ত কার্যকরী, বাট ওইখানে কিছুটা স্বার্থ ঘেঁষে যায়। মানে তারা কথা বলার সময় তাদের কোচিং রিলেটেড, তাদের প্রতিষ্ঠান রিলেটেড কথাবার্তা যায়, কিন্তু আমি একটা স্টুডেন্ট, আমার এখানে কোনো স্বার্থ নেই। সো এই জন্য আমি তোমাদের উদ্দেশ্যে এটা আমি বললাম। এখন তোমাদের যার যা মনে হয় তুমি সেভাবে করতে পারো। এটা ছিল মেডিকেল অ্যাসপারেন্টদের একটা ছোটোখাটো গাইডলাইন, মানে শুরুটা কিভাবে করবা। আর আমি যেহেতু তোমাদের প্রথম গাইডলাইনটা দিলাম, আর নেক্সট টাইমও ইনশাল্লাহ চেষ্টা করব, যখন যে মানে যেই স্টেজে যেটা করা উচিত আমি সেটা তোমাদের জানানোর চেষ্টা করবো। তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই সেটা শুনবা বা সেই অনুযায়ী চলবা। তো এটা মানে যে যা বললাম আর কি, এখানে মেডিকেল অ্যাসপারেন্টদের যারা অনলাইন ভিত্তিক না গিয়ে অফলাইন করতে চায় তাদের যে রোড ম্যাপটা, সেটা আমি বললাম। এখানে রোড ম্যাপ বা কিছুই না, আমি জাস্ট বেসিক বললাম। এর উপরে একটা ডিটেল আমি ভিডিও বানাবো, যে আসলে কোন সাবজেক্ট কিভাবে কতক্ষণ পড়া উচিত বা মানে কোন ওয়েতে পড়া উচিত, সেটা আমি বলবো। বাট কিছুটা সময় লাগবে, যার কারণে তোমরা এখন থেকে কোচিং যে সিলেকশন, এটা তোমরা যাতে করতে পারো সেই জন্য আমি ভিডিওটা দিলাম। আর আরেকটা বিষয় হচ্ছে অনলাইন অনলাইন কোর্স বরাবরই আমারও পছন্দের বিষয়, কিন্তু অনেকেরই পছন্দের জায়গা। তো অনলাইন কোর্সের ব্যাপারে আমি একটাই বলবো, যদি তোমার ধৈর্য থাকে, তোমার পর্যাপ্ত ম্যাটেরিয়ালস থাকে, একটা স্মার্টফোন অথবা ট্যাব অথবা পিসি যদি থাকে, এবং ভালো ইন্টারনেট কানেকশন, এবং তোমার যদি নিজের প্রতি সেই বিশ্বাসটুকু থাকে বা সেই সক্ষমতাটা থাকে যে তুমি বসে ক্লাসগুলো শেষ করতে পারবা। কারণ অনলাইন ক্লাসগুলো কিন্তু অফলাইন ক্লাসের মধ্যে, ইভেন অফলাইন ক্লাস থেকেও দীর্ঘ হয়। সেগুলো বাসায় বসে একটানা এক টেবিলে বসে ক্লাসগুলো কমপ্লিট করা অনেকের জন্য কষ্টকর, বিশেষ করে আমার জন্য যেটা হয় আর কি, আমি অনলাইন ক্লাস ধৈর্য ধরে করতে পারি না। সো এই বিষয়টা মাথায় রেখে তোমাদের অনলাইন কোর্সে ভর্তি হওয়া উচিত। অনলাইন কোর্স নিয়েও আমি ডিটেলে একটা মানে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বা অভিমত নিয়ে আমি সুন্দর করে একটা ভিডিও বানাবো। সেইটা খুবই শীঘ্রই আমি তোমাদের আবার ওই ভিডিওটাও শেয়ার করব। তবে শুরু থেকে মানে আমি আজকের আমার যে ভিডিওটা বানানোর মূল যে উদ্দেশ্য, সেটা হলো যে তোমরা যারা অফলাইন পড়বা, মেডিকেল অ্যাসপারেন্ট অফলাইন, এবং মানে যেটাকে বলে মিডল ক্লাস স্টুডেন্ট, অর্থাৎ ইকোনমিক্যালিও মিডল ক্লাস, তারপরে মানে মেধার দিক থেকেও মিডল ক্লাস, এমন স্টুডেন্ট যারা, তাদের উচিত, এবং যারা এই লাইফটাকে এনজয় করছে শুধু পড়াশোনার ভিতরে, মানে টপাররা যেরকম আর কি সারাদিন পড়াশোনা, এরকম পড়াশোনার ভিতরে একঘেয়েমির ভিতরে যারা যেতে চায় না, তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানালাম যে যেহেতু এসএসসি রেজাল্ট দিয়ে দিয়েছে, এখন থেকে তোমরা একটু সিরিয়াস হও, এবং সিরিয়াসনেসটা এই আমি যেভাবে বললাম এভাবে আনো, আশা করি উপকার হবে। এই এই এক সপ্তাহ এখন থেকে, এই যে আজকে হলো রবিবার, তো এই যে এক সপ্তাহ আছে, ধরলাম এই মাসের যে অর্ধেক আছে, অর্ধেক টাইমেও যদি তুমি টোটাল কোচিং সিলেকশনের পিছনে টাইম দাও, তাতেও খুব একটা তুমি দেরি করে ফেলবা না। কারণ কোচিংয়ের বিভিন্ন ব্যাচ থাকে, শেষে যে ব্যাচটা শুরু হয় সেই ব্যাচটাকে কোনো অংশে পিছায় থাকে, স্যাররা কিন্তু সেটা কাভার আপ করে দেয়। তো আমি বলবো এই 15 দিন সুন্দর করে সিলেকশন করো কোন কোচিংয়ে তুমি ভর্তি হবা। যদি তুমি প্রাইভেট ব্যাচ বা কোচিং করো অফলাইনে, আর না করলে সেটা তোমাদের বাসায় টিচার রাখলে সেই সমস্ত বিষয় আলাদা, ও সম্পর্কে নেক্সট টাইম যদি কোনোদিন সময় পাই অবশ্যই কথা বলবো। কিন্তু
এই 15 দিনে যেই সিলেকশনটা করবা এটা তোমার চূড়ান্ত সিলেকশন হওয়া চাই। কোচিং 2 মাস 3 মাস করে বাদ দেওয়া, তোমার 2 মাস পরে মনে হতে পারে এই কোচিংটা আমার ভালো লাগছে না, এখান থেকে বেটার পাচ্ছি, কিন্তু আমি বলবো ওই কাজগুলো না করার। কোচিং একবার এই 15 দিনে তুমি প্রয়োজনে 15টার জায়গায় 20টা কোচিং ঘোরো বা দেখো, কারণ কোচিং যাচাই যোগ্যতা আমাদের নেই, কিন্তু আমি কোথায় কমফর্ট সেটা দেখা উচিত। তুমি যে এখানে কমফর্ট এই 15 দিনের ভিতরে সিলেক্ট করে এই 1 তারিখ থেকে তুমি কন্টিনিউ করো, এবং একটা কোচিংও আর চেঞ্জ করবে না, একেবারে এইচএসসির আগ পর্যন্ত একটা কোচিংও চেঞ্জ হবে না, সেই মেন্টালিটি নিয়ে তুমি আগাও। আশা করি মেডিকেল চান্স ইনশাল্লাহ হবে, কারণ মেডিকেল কি মানে ডিএমসিতে চান্স হবে ইনশাল্লাহ। আর আরেকটা বিষয় আমাদের মানে যেটা তুমি আমি বললাম আর কি, যে আমরা মিডল ক্লাস স্টুডেন্ট, ইকোনমিক্যালি এবং মেধার দিক থেকে আমরা মিডল ক্লাস স্টুডেন্ট, সেহেতু ডিএমসিতে চান্স হলে আমরা বসে ডিএমসিতে প্লেস করার আমাদের কোনো প্রয়োজন নেই, ডিএমসিতে ফার্স্ট হওয়ার আমার কোনো দরকার নেই। ডিএমসির ফার্স্ট আর ডিএমসির লাস্ট সেম, যে ফার্স্ট হয়ে ডিএমসি থেকে বেরোবে, হ্যাঁ সে হয়তো সেলিব্রিটি হবে, সাংবাদিক তার বাসায় যাবে, ডিএমসিতে লাস্ট হবে তার বাসায় সাংবাদিক যাবে না, কিন্তু দিন শেষে তাকে বলবে ডিএমসির ডাক্তার, যে লাস্ট হয়েছে তাকে বলবে ডিএমসির ডাক্তার। কেউ কি তাকে বলবে যে ডিএমসি থেকে সে লাস্ট পজিশনে ডাক্তার হয়েছে? কেউ কিন্তু বলবে না। সো আমাদের একটাই উদ্দেশ্য, যেন স্মুথলি লাইফটাকে এনজয় করার মাধ্যমে পড়াশোনার একঘেয়েমি থেকে দূরে থেকে সুন্দরভাবে তোমরা ইন্টার লাইফটা শুরু করতে পারো, সেই সম্পর্কে আমার ব্যক্তিগত অভিমত আমি শেয়ার করলাম। বাদ বাকি তোমাদের যেটা খুশি, যেটা তোমরা নিজেরা বেটার মনে করো, অবশ্যই নিজের মতামতের প্রায়োরিটিটা সব থেকে বেশি, যেটা বেটার মনে করো তোমরা সেটা নিয়ে আগাও। আশা করি তোমাদের ইন্টার লাইফটা খুবই সুন্দরভাবে কাটবে ইনশাল্লাহ, বিভিন্ন স্মৃতি বিজড়িত হবে, বিভিন্ন রোমাঞ্চকর মুহূর্তে তোমরা সাক্ষী হবা, যেটা আমরাও কিছু কিছু হয়েছি, যার কারণে কিছু বিপদেও পড়েছি, কিছু এনজয়েবল মোমেন্ট আছে, অনেক কিছু এর ভিতরে রিলেটেড। সো আশা করি তোমরা সুন্দরভাবে শুরুটা করবা, আমার যে গাইডলাইন সেটা ফলো করবা আশা করি। তো যাই হোক, এই নিয়ে আজকে মানে আমার ভিডিওটা এখানে শেষ করছি, এবং এই যেই টপিকগুলো থেকে গেল আমি শুরু থেকে আলোচনা করতে যে আর কি দীর্ঘ হয়ে গেছে, যার কারণে আমি বাদ দিলাম অনলাইন কোর্সের টপিক, আর হচ্ছে অনলাইন কোর্স প্লাস ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট, যদিও ওই দুইটাই কিন্তু আমার সেক্টরের বাইরে, আমি ওইটাই আর কি মানে নিজে ইউজ টু না, তারপরে ওইটা সম্পর্কে আমার অভিমত নিয়ে আমি অবশ্যই ভিডিও শেয়ার করব। তো আজকে তোমাদের প্রতি শুভকামনা থাকলো, এবং তোমরা খুব ভালোভাবে ইন্টারমিডিয়েট লাইফটা শুরু করো, এই নিয়ে মানে এই আশা ব্যক্ত করে আর কি ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।